সময়টা ছিল ৯০-এর দশকের। সবুজ বিপ্লবের ফলস্বরূপ কৃষিজমিতে রাসায়নিক সারের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছিল। সেই সময় কালিকাপুরের জমিদার পরিবারের এক উদীয়মান নক্ষত্র শ্রী বীরেন্দ্র কুমার রায় বিশ্বভারতীর শিক্ষা ভবনের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করছিলেন। পারিবারিক সূত্রে চাষবাসের সঙ্গে যুক্ত থাকলেও ১৯৯৬ সালে রামকৃষ্ণ মিশনের প্রভাবে ওনার জীবন পুরো পাল্টে যায়। তথাকথিত রাসায়নিক চাষবাসের পরিবর্তে অর্গানিক ফার্মিংকে নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নেন। মাত্র ১২ বিঘা জমির ওপর ভর করে তিনি আজ বছরে ৫ থেকে ৭ লক্ষ টাকা আয় করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ওনার সাথে বাণিজ্যিক সম্পর্ক বানাতে। চলুন ওনার নিজের মুখেই শুনে নিই চাষবাস সম্পর্কে ওনার অভিজ্ঞতা। নমস্কার বীরেন্দ্রবাবু, আমরা সিকম স্কিলস ইউনিভার্সিটি থেকে এসেছি। আমরা আপনার এই ফার্ম সম্পর্কে কিছু জানতে চাই। বীরেন্দ্রবাবু, আপনার এই ফার্মের নাম কি? আমাদের ফার্মের নাম হচ্ছে সামাইদহ কৃষি আগার, আর গ্রামটার নাম হচ্ছে সামাইদহ। যদিও অফিসিয়ালি কমলাকান্তপুর, কিন্তু লোকমুখে এটা সামাইদহই বলে, সেই জন্য ওইটাই ব্যবহার করেছে, সামাইদহ কৃষি আগার। আপনি কত বছর থেকে এই ফার্ম চালাচ্ছেন? আমি ৯৬ সালে এখানে জমি কিনি। আচ্ছা, তারপর থেকেই ৪ বছরের কাজ শুরু করি। ৯৭ সালে আমি বাগানের সমস্ত গাছ লাগাই। আচ্ছা, এই ফার্মের পেছনে আপনার উদ্দেশ্যটা কী ছিল সেটা যদি একটু বলেন তাহলে খুবই ভালো। উদ্দেশ্যটা এটাই ছিল যে ধরো ১২ বিঘা জমি, যেটা আমার মনে হয় যে বাংলার অনেক চাষিদেরই আছে, সেই ১২ বিঘে জমি চাষবাস করে যে একটা সম্মানের সঙ্গে স্বাস্থ্যকরভাবে যে জীবনযাপন করতে পারে একটা পরিবার, সেইটাই একটা মডেল হিসেবে দাম। চাষবাস সম্পর্কে আপনার মতামতটা কি? এইটা অনেক পুরনো কথা, এটা তো আমার কথা নয়, আমরা ছোট থেকে শুনে আসছি চাষবাস। অর্থাৎ চাষের ক্ষেত থেকে বেশি দূরে যদি থাকে চাষি, তাহলে চাষ করাটা অনেক কঠিন হয়ে পড়ে। কোনো সময় হঠাৎ করে ধরো আমি যদি অ্যাবসেন্ট থাকি, সেই সময় একটা কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, একটা কর্কাপাত মানে শিলাবৃষ্টি হতে পারে, তারপরে বা একটা জোর বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে তার যে নিকাশ করার দরকার জলে, বা অন্য কোনো তার ব্যবস্থা নেওয়া দরকার, যাতে করে আমার ক্ষতিটা আমি কমাতে পারি। এই জন্য চাষ আর বাস সবসময় এক জায়গা হলেই ভালো। আচ্ছা, আপনি তো কোনো কেমিক্যাল ফার্মিং করেন না? না, সিনথেটিক কেমিক্যাল বলতে সবই তো জৈব রসায়ন, সিনথেটিক কেমিক্যাল ইয়ে। এই যে অর্গানিক ফার্মিং, এর উপকারিতা কি? এইভাবে ধরো অর্গানিক ফার্মিং যে টার্মটা না হয়, সেইটাকে যদি তার প্রকৃত অর্থে ব্যবহার করো, তাহলে হয়তো প্রশ্ন উঠবে। কারণ আমি ট্রাক্টর ইউজ করি, ঠিক তো, গ্রাউন্ড ওয়াটার ইউজ করি। এইগুলো অর্গানিক ফার্মিংয়ের যে প্রকৃত যে অর্থ, সেই অর্থে কিন্তু যায়। বরং আমি বলতে পারি যে আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না, এর বীজ ব্যবহার করি না। আপনি অর্গানিক ফার্মিং কেন চুজ করলেন? একটা দুটো দিক আছে, একটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। ধরো ব্যক্তিগত জীবনে কি হয়, যে আমি যেহেতু একজন সংসারী মানুষ, আমার ফ্যামিলি আছে, আমার একটা বালি যে আমি তাদেরকে চাষ করি, যেহেতু ওই ল্যাভিশলি তো জীবনযাপন করতে পারবো না, আমার আয় খুব সীমিত সেই দৃষ্টিতে। আমার বড় সন্তানকে এদেরকে কোনো বিষমুক্ত খাবার খাওয়াতে পারে, এটা একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে যদি কেউ আমার দেখে আর একজনও যদি কিছুটা চাষ করে, সেইটাতে কন্ট্রিবিউশন থাকবে। এক একজন হয়তো সেরকম আমি যে প্রচুর পেয়েছি তা না, এক একজন হয়তো পেয়েছি, একজন পাওয়াটাও মনে হয়েছে অবশ্যই অনেক। কারণ যা চারিদিকের অবস্থা, বহু আলোচনা সভা মিটিং করেও কিন্তু কাউকে মোটিভেট করা যায়নি আমার চারপাশে অন্তত। দু একজন যারা আসছে তারাই কিন্তু বেশিরভাগ শিক্ষিত, তোমাদের মতো শিক্ষিত ছেলে, হয় তারা চাকরি করছিল, কিছুদিন চাকরি করার পর তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, সেইভাবে আসছে। কিন্তু
যারা কৃষি নির্ভর ট্র্যাডিশনালি, তারা যে শিফট করে গিয়েছে অর্গানিক ফার্মিং থেকে আমাদের তথাকথিত কিন্তু মানে কেমিক্যাল ফার্মিং, তাদেরকে ফিরিয়ে আনাটা কিন্তু অনেক বেশি কঠিন। কারণ তারা খুব ইনসিকিউর ফিল করে যে আমার যদি একটা ফসল নষ্ট হয়ে যায় তখন আমার ঘরের লোক খেতে পারে না। আর তাদের সেই আস্থাটাও নাই যে আমার তেমন মার খাবে না। শহরের লোকেরা যেমন আমাদের এই গ্রামের দিকে আসতে ভয় পায়, কি না হসপিটালের চিকিৎসা পাবো, অথচ গ্রামে এলেই তার লোকবেলায় কম হবে। এইটা তাদের জানলেও তারা সেই নির্ভরতাটা পায়নি মানসিক কারণে। ঠিক চাষিদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, যে তারা যদি আজকে রোগের সর্ষেতে স্প্রে না করে, ধানে স্প্রে না করে, তাহলে পোকাই সব খেয়ে যাবে, তাদের ফসল মার খেয়ে। তাদের কাছে সেই জিনিসটা পৌঁছায় নাই যে এইগুলো ব্যবহার না করলেই তাদের রোগবালাই কম। তত্ত্বগত হলেও তাদের জীবনের বাস্তবতায় তারা এইটাকে কিন্তু নিতে পারছে না আত্মবিশ্বাসের। গত 26 বছরের কৃষিকাজ ও চাষবাস নিয়ে আপনি যেসব ভুলগুলো করেছেন সেগুলো কি কি? উল্টা করেছি বিশেষ করে যদি বলো, সেটা হচ্ছে আমি যে মানে বাগানটা তৈরি করেছি ফলের, সেক্ষেত্রে এমন দু একটা জাত আমি নির্বাচন করেছি, যেটা নির্বাচনটাও ভুল হয়নি, কিন্তু আর যে বসিয়েছি সেই জায়গার নির্বাচনে ভুল হয়েছে। দেখা গিয়েছে যে পাশের বড় বড় গাছের মাঝে একটা ডোয়ার্ফ জাত হয়ে গেছে। ওটা কি যে আমি যথেষ্ট আরও কোয়ারি করি যে ওটা পূর্ণবয়স্ক হলে ওর ক্রাউনটা কী সাইজের, সেই তথ্যটা আমার কাছে ছিল। 1997 সালে আর 2023 সালের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ফার্মিংয়ের ক্ষেত্রে যেটা আমূল পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে মেকানাইজেশন। যেমন ট্রাক্টর ছাড়া চাষ হচ্ছে না, এমনকি কম্বাইন হারভেস্টার চলে এসছে, এটা একটা বিরাট পরিবর্তন। আর একটা হচ্ছে বোরো চাষ। বোরো চাষের এত প্রসার হয়েছে যে বোরো চাষ যে এলাকায় হচ্ছে সেই এলাকায় সর্ষে, গম, আলু এগুলো চাষ করা যাক। মানে অর্গানিক ফার্মিং এর ভবিষ্যৎ কি? নিজের জ্ঞান বুদ্ধি থেকে বলছি এটাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু চাষিরা কবে সেটা নিয়ে যাবে, পৌঁছাবে কীভাবে, সেইটা নিয়ে বলার মতো যোগ্যতা আমার নয়। তো এই ভবিষ্যৎ এটা আমাদের ছাড়া কোনো উপায় নাই, কারণ দূষণ যেদিকে যাচ্ছে সেটা কত সময় লাগবে, কীভাবে হবে জানি না। কারণ সরকারের ভূমিকা বড়। সরকার যদি পরিচালিত করে, চাষিদেরকে মোটিভেট করে, সুযোগ সুবিধা দিয়ে, বা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কৃষি বিষয়ে তারাও যদি মানে ছাত্রদেরকে সেই এডুকেশনটা দেয়, তাহলে ফার্মারদের কাছে পৌঁছায়, তবেই এটা দ্রুত হবে, নাইলে কোনোভাবেই দ্রুত হবে না। যদি চাষ আমরা করি, তাতে যদি চাষি যদি একটু বিজ্ঞান মনস্ক হয়, তখন চাষ করার আনন্দটা কিন্তু তখন আর এই লাভ ক্ষতির হিসেবে হয় না। এটি ক্রপের বীজ থেকে বীজে পরিণতিটা বারবার সে দেখে, এবং প্রত্যেকবারই বীজ পড়তে যখন তারপর বীজটা কবে বেরোলো কি না, এই যে একটা চাষির ভিতরে টেনশন, বারবার দেখতে যায়, 2-4টে ফুটেছে দেখলে তার মনে যে একটা আনন্দ হয়, সেইটা যে হাতে কলমে না করে তাকে বোঝানো যাবে না, আর সে আনন্দটা পাবে না। তাই প্রাথমিকভাবে চাষ করলে তুমি তোমার জীবনটাকে পাবে, জীবন ধারণের সব উপকরণগুলো তো পাবে, জীবনকে উপভোগ করারও উপকরণগুলো সব তুমি পাবে।